Okay, welcome back. Welcome back. Welcome back to the Naveed Mahboob Show. এবং আগে যেটা বলেছিলাম আজকে আমাদের অতিথি যিনি বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন ladies and gentlemen please welcome Musa Ibrahim. Musa, thank you so much. আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং সবচেয়ে প্রথমে বলতে হয় যে এটা আমার অনার যে আপনি বাংলাদেশি সবচেয়ে প্রথম বাংলাদেশি যিনি এভারেস্টের উপরে উঠেছেন এবং আপনার সাথে আমি হাত মিলাচ্ছি আপনি কেঁদে দিয়েছেন নাকি না কেঁদে দিইনি You look very emotional. I'm emotional. I should be emotional. আপনি বলে কি এই কথা 10 বার শুনছি আমি Welcome to the show. কেমন আছেন আপনি হ্যাঁ জি ভালো খুব ভালো নাই এবং এই প্রশ্নটা আমি জানি সবাই করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রথম একদম এভারেস্টের চূড়ায় উঠলেন তখন আপনার কার কথা বেশি মনে পড়েছিল আসলে নিজের ফ্যামিলির কাছে একটা কমিটমেন্ট ছিল যে আমি ক্লাইম্ব করতে পারি কিংবা না পারি আমি সেফ ফ্যামিলির কাছে ফিরে যাবো আর কি তো দেন দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট এবং যখন চূড়ায় পৌঁছে গেছে when my dream was accomplished I thought well this is the time to get down very safe because getting up on the summit that is the 50% of the my total process এবং নেমে আসাটা হচ্ছে another 50% তো এটা না করতে পারলে আসলে সামিটটা কমপ্লিট হয় না তো দেন সেখানে পৌঁছেছি বাংলাদেশ সময় 5:05 23 মে 2010 আর বাংলাদেশের সময় 5:16 সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়েছি দেন অন বাংলাদেশ বিশ্বের 67তম এভারেস্ট জয়ী দেশ এটাই আসলে আমাদের ড্রিম ছিল যে আমরা 2010 সালের ভেতরেই বাংলাদেশকে এভারেস্ট জয়ী দেশ হিসেবে মানে পরিণত করতে চেয়েছিলাম খুব বেশি যেটা দরকার হয় সেখানে টিম ওয়ার্ক ইউনো এবং আমার আরেকটা সাকসেস ছিল যেটা আমার যে শেরপারা ছিলেন তাদেরকে দিয়ে আমার চাওয়াতে পেরেছিলাম তাদেরকে বলাতে পেরেছিলাম যে well মানে we are helping Musa but this help actually goes to a country হ্যাঁ যে 16 কোটি মানুষ যে দেশে সে দেশে কেউই এভারেস্টে যায়নি এভারেস্ট জয় করেনি তো আমরা যদি মুসাকে হেল্প করি তার মানে হচ্ছে আমরা একটা দেশকে হেল্প করছি ওয়াও ফ্যান্টাস্টিক যারা এই চূড়ায় যায় শেরপা থাকতে হয় এবং ওরা তো খুবই টাফ এবং ওরা তো ওখানকেই হ্যাঁ খুবই টাফ মানে প্রথমেই আসলে আমি যখন বেস ক্যাম্পে গিয়ে হাজির হয়েছি 17,000 ফিটে তো সেখান থেকে উপরের দিকে যখনই গেছি প্রতিটা ক্যাম্পের দূরত্বটুকু পার হতে আমার অনেক সময় লাগতো কারণ আমি ওখানে অ্যাক্লাইমেটাইজড হইনি ঠিকমতো শরীর অ্যাডজাস্ট হয়ে যায়নি তখনও বেস ক্যাম্পে মাত্র 50% অক্সিজেন থাকে তো ওই ডিস্টেন্সগুলো পার হতে আমার 10 থেকে 11 ঘন্টা করে সময় লাগতো কিন্তু পরের বার আবার যখন একই ডিস্টেন্স ক্রস করতে গিয়েছি তখন সময় লেগেছে 5 ঘন্টা কিন্তু আমার যারা শেরপারা ছিলেন তারা ওই ডিস্টেন্স চলে যেতেন 1.5 থেকে 2 ঘন্টা এরা হয়তো শেরপার কাছে চলে যায় মুসা তাড়াতাড়ি আসো তো মুসা হ্যাঁ আপনাকে প্রেশার দিচ্ছিল আর শেরপারা গিয়ে বসে করে গিয়ে পৌঁছে অবশ্যই টাফ আসলে ওখানে সিচুয়েশনগুলো অনেক ঝামেলার মধ্যেই থাকতাম আমরা বিকজ যখন অক্সিজেন কমে যায় মানুষ স্বাভাবিক চিন্তাগুলো করতে পারে না ইভেন এখানে বসে যত মজা করি কথা বলি ফান করি ওখানে অতক্ষণই সম্ভব আপনি যে কথাটা বলেছেন আমরা তো এই সি লেভেলের থেকেই মাঝে মাঝে অক্সিজেনের অভাবে ঠিক মতো চিন্তা করতে পারি না তাই না আপনি যে সেখানে এত উপরে গিয়ে এত যে কম্পোজ ছিলেন এবং ওখানে নিশ্চয়ই অনেক রকম অ্যাডভার্সিটিসও থাকে কারণ যেমন অ্যাভালান্স হতে পারে হয়তো অ্যাভালান্স পেয়েছেন নিশ্চয়ই আমাদের সিজনে একটা অ্যাভালান্স হয়েছিল এবং সেই অ্যাভালান্সে দুজন হাঙ্গেরিয়ান ক্লাইম্বার মারা গিয়েছিলেন তারা হাঙ্গেরি থেকে তারা প্রতিবারই একটা চেষ্টা করেন যে উইদাউট অক্সিজেন তারা উইদাউট অক্সিজেন তো মানে হাঙ্গেরিয়ানদের কোনো ফুসফুসে কোনো স্পেশালিটি আছে যে ওরা উপরে যেতে পারে নিঃশ্বাস না নিয়ে আমরা এখানে ওরা বলছে হাঙ্গেরিয়ান গোলাশ নো প্রবলেম আই ডোন্ট নো
এটা আসলে ম্যাটার প্র্যাকটিস ইফ ইউ ডু দ্যাট প্র্যাকটিস দেন ইউ ক্যান ডু ইট। তো আপনাকে জিজ্ঞেস করি, আপনি অক্সিজেন ট্যাঙ্কের অক্সিজেন ছাড়া সবচেয়ে হাইয়েস্ট কতটুকু উঠেছিলেন? আমি এই এভারেস্ট এক্সপিডিশনে 23,000 ফিট পর্যন্ত একেবারে নিশ্চিন্তে থেকেছি, কোনো সমস্যা মানে কোনো মানে অক্সিজেন ছাড়া? অক্সিজেন ছাড়া। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমার তো মনে হয় যে আপনি যদি ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাই করেন, জানলা খুলে বাইরে করে বসে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। না, ডোমেস্টিক ফ্লাইট কিন্তু আসলে মাত্র 14 কি 16,000 ফিট দিয়ে। তো আপনার টিকিটও কাটা লাগবে না, ছাদে বসে চলে যেতে পারবেন। আমি বলছি Captain has announced, ladies and gentlemen, this is your pilot speaking. আমাদের ছাদে মুসা বসে আছে, উপর দিকে তাকিয়ে দেখতে পাবেন। সো মুসা, আমরা আবার আমাদের মজার গল্পে ফিরে চলে আসবো, কারণ আমাকে ছোট্ট একটা ব্রেক নিতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন দ্য নাভিদ মাহবুব শো, আমার সাথে আছেন মুসা ইব্রাহিম। ছোট্ট একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু দ্য নাভিদ মাহবুব শো, এবং আমাদের সাথে আছেন মুসা ইব্রাহিম। তার সব ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনছি যে আপনি 23,000 ফুট পর্যন্ত অক্সিজেন ছাড়া থাকতে পারেন। মানুষ বিশ্ব রেকর্ডটি কি, কত উপরে ওরা অক্সিজেন ছাড়া থাকতে পেরেছে? অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছেন জর্জ লে মেলোরি। মানে পুরোপুরি অক্সিজেন ছাড়া? অক্সিজেন ছাড়া। ওয়াও, ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি যে 14টা পিক আছে 8,000 মিটার বিশ্বে, সবই এই হিমালয়ে, তো উনি এই অক্সিজেন ছাড়া সবগুলোই পিক সাবমিট করেছেন। ওকে, গ্রেট। আচ্ছা মুসা, আমার একটা প্রশ্ন, যে আপনার সাথে কি স্যাটেলাইট ফোন ছিল, যে একদম উপরে গিয়ে আপনি ফোন করলেন সঙ্গে সঙ্গে 3 লক্ষ টাকা বিল চলে আসলো, এরকম টাইপের ছিল? স্যাটেলাইট ফোন আমার কাছে ছিল না, তো আমি যে প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছিলাম সেই প্রতিষ্ঠানের যে কোঅর্ডিনেটর ওখানে ছিল, তার কাছে একটা স্যাটেলাইট ফোন ছিল। ও কি আপনার সাথে উঠেছিল উপরে? না, সে আমার সাথে ওঠেনি, সে বেস ক্যাম্প পর্যন্ত ছিল, 21,000 ফিট পর্যন্ত। আর আমরা তার সাথে কমিউনিকেট করতাম একটা রেডিও মাধ্যমে আর কি। আমাদের কাছে রাইট, তো আমাদের কাছে ওই সেট ছিল। আমরা যখন চূড়ায় পৌঁছে গেছি, সেই সেটের মাধ্যমে তাকে কনভে করে দিয়েছে আমাদের মেসেজ যে উই আর দেয়ার। উপরে ওকে বলছেন যে হ্যাঁ আমরা উঠছি, তখন সে ফোন করে বলছে হ্যালো, হ্যাঁ ওটা উপরে উঠে গেছে, ওইরকম টাইপের না? ওকে, গ্রেট, ফ্যান্টাস্টিক। আর আপনি কি ভেরি ইমোশনাল, মানে আপনার কি মানে চোখে পানি চলে এসেছিল নাকি? মানে নিশ্চয়ই এটা খুব একটা সাংঘাতিক একটা ইমোশনাল একটা মুহূর্ত, রাইট? ওয়েল, যখন সেখানে পৌঁছেছে, ট্রুলি মানে আই থট দ্যাট ইফ আই কুড ফ্লাই টু মাই কান্ট্রি অ্যান্ড সে মানে রোড টু দ্য পিপল লাইক, এবং গলা ফাটিয়ে আমার চিৎকার করতে ইচ্ছা করছিল, দেখো আমরা এটা করেছি, মানে উই হ্যাভ ডান ইট। হ্যাঁ, অফ কোর্স ইউ হ্যাভ ডান ইট, এবং আপনার পরে কিন্তু আরো 2জন করে ফেলেছি। এবং আমরা ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং, আমরা কিন্তু আপনি যখন চূড়ায় ওঠেন আমরা মনে করি ও চূড়ায় উঠে গেছে, কালকে ওর সাথে ঢাকায় দেখা হবে, অথচ তার কিন্তু আবার নেমে আসতে সময় আমরা মনে করি উপরে গিয়ে একটা হেলিকপ্টার উঠাই নিয়ে চলে যাবে। নো, দ্যাট ডাজন্ট হ্যাপেন, আই গেস, রাইট? সো দ্যাটস গ্রেট। একটা প্রশ্ন আমি জানি না টিভি পর্দায় জিজ্ঞেস করবো কিনা, মানে আমাদের তো কিছু প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, তো ওইটা একটা ঠান্ডার মধ্যে ইটস এ বিট অফ আ চ্যালেঞ্জ, রাইট? আমরা রাতে ঘুমিয়ে আসে, তখন বলে বাথরুম যেতে হবে, ও ঠান্ডা, এরকম তো নিশ্চয়ই। এটা আসলে যেহেতু কল, এটাতে আপনাকে যেতেই হবে, কিছু করার নেই, পার্ট অফ ইউর লাইফ। সো ওখানে যে কাজগুলো, যে ব্যবস্থাটা করা আছে, ব্যবস্থা আছে নাকি ওখানে লেখা থাকে, ওখানে যে জেন্টস লেডিস দেখে ওখানে ব্যবস্থা আছে, ইয়েটি মিসেস ইয়েটি ওরকম আছে কিনা? ওখানে যে প্রতিষ্ঠানগুলো নিয়ে যায় ওরাই ব্যবস্থা করে রাখে আর কি, যে যাতে করে ওখানে একটা এথিক্সও আছে যে আমি মাউন্টেনকে নোংরা করব না। তো সো এই জিনিসগুলো খুবই মেনটেন করা হয়, এবং সবাই আসলে ক্লাইম্বার, শেরপা, সাপোর্ট স্টাফ সবাই এই জিনিসটা মেনটেন করে, এবং ওই যে টয়লেট টেন্ট রাখা আছে সেটাই সবাই ব্যবহার করে। ওকে, চূড়ায় টেন্ট আছে না? চূড়ায় নেই। তো মুসা, তো এই মাউন্টেনিয়ারিং এ আপনি ঢুকলেন কিভাবে? মানে আমি বেসিক্যালি আমার পাহাড়ের একটা টান ছিল যে আমি পাহাড়ে যাব, তো পত্রিকায় দেখতাম যে অনেকে পাহাড়ে যাচ্ছেন, ঘুরে এসে লিখছেন, তো এমন একজনের সাথে যোগাযোগ করি। এটা 2000 সালে আমি তার সাথে আমাদের কেকডাঙে গিয়েছিলাম। তো যাওয়ার পর আমরা তার সাথেই প্ল্যান করেছিলাম, মিনাম তালুকদার, যে আমরা এবার হিমালয়ে যাব, হিমালয়ে কোনো একটা পাহাড়ে যাব কিংবা ট্রেক করে আসবো। তো 2002 আমি তার সাথে অন্নপূর্ণা ট্রেইলে গিয়েছিলাম নেপালে, এবং সর্বশেষ যেটা ছিল যে 2010 আমরা গিয়েছি এভারেস্টে। Fantastic. I mean, you just make us proud, ladies and gentlemen, right?
আফ্রিকার হাইস্ট পিক কিলিমাঞ্জারো। আমি আসলে 7 সামিট, আরও স্পষ্ট করে বললে এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম, এটা আমি করছি। ওকে, এবং আপনার সাথে ওই কিলিমাঞ্জারো থেকে আপনি একা ছিলেন নাকি বাংলাদেশের আরেকটা ছেলে ছিল? বাংলাদেশের দুজন ছিলেন, একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার আর একজন 57 বছর বয়সী একজন ভদ্রলোক ছিলেন। তো আনফর্চুনেটলি উনি, এটা পিকটা ছিল 19,340 ফিট কিলিমাঞ্জারো, কিন্তু উনি 14,000 ফিটে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েন। তো মাউন্টেনের নিয়মই হচ্ছে যে উচ্চতায় যে কেউই অসুস্থ হয়ে পড়ুক তাকে নিচে নামিয়ে দিতে হবে। তো ওনাকে আমরা নিচে নামাতে বাধ্য হয়েছিলাম আর কি। বাট যদি উনি ফিট থাকতেন এবং 57 বছর বয়সে যদি একটা এরকম মাউন্টেনে যেতে পারতেন এবং ফিরে আসতে পারতেন সুস্থ দেখে চূড়ায় গিয়ে, তো সেটা আমাদের জন্য আরও একটা মাইল ফলক হতো এবং বাংলাদেশের মানুষ তখন ভাবতো যে আসলে এই বয়সেও এই কাজগুলো করা যায়। তো আমরা আসলে তার সাথে লেগে আছি, ইনফ্যাক্ট উনি আমাদের সাথেই লেগে আছেন যে আরও আবার যাবেন। তো এগুলো আসলে আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং, অ্যাবসলিউটলি ইন্সপায়ারিং। 57 ইয়ার্স এবং এই কয়েকদিন আগেই নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন, দুজন বাংলাদেশি মেয়ে, তারা এভারেস্টে গেলেন, সেখানে লাল সবুজ পতাকা উড়িয়ে এসেছেন। এগুলো আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং। অবশ্যই এবং আমার মনে হয় যে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, এর মাধ্যমে কিন্তু আমাদের দেশটাকে আমরা অনেক এগিয়ে নিয়ে যাব। এবং এই যে 57 বছর বয়স্ক একজনের কথা বললে, আমরা বলি না আমার বয়স হয়ে গিয়েছে, আসলে মানে এই যে জাস্ট আ স্টেট অফ মাইন্ড, তাই না? আমার মনে হয় মানে উই আর নেভার ওল্ড, উই আর অলওয়েজ ইয়াং, তাই না? এবং মুসা, আপনি আমাদেরকে এই যৌবনের মধ্যেই রাখতে সাহায্য করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। এবং আপনি যে এই অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন এই জন্য অনেক ধন্যবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়ান্স अगेन মুসা ইব্রাহিম। এবং আনফর্চুনেটলি আমাদের সময় শেষ। অনেক গল্প করতে মজা লাগছিল, হয়তো আমরা ভবিষ্যতে আপনাকে আবার এই অনুষ্ঠানে পাবো। টাইম ফ্লাইজ when you are having fun। তো আপনি যে এখানে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নাবিদ ভাই, আপনাকেও। ওকে, তো সেই সাথে আমাদের অনুষ্ঠানের আজকে শেষে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন মুসা ইব্রাহিম এবং আপনারা দেখলেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নবিদ মাহবুব শো। ভালো লেগে থাকলে আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে আমাদেরকে আবার দেখতে পারবেন এবং সেই পর্যন্ত আপনারা প্রাণ খুলে হাসবেন, কোনো প্রশ্ন করবেন না। খোদা হাফেজ। Oh, sorry, kata di sini.